ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজ আপনি শুনবেন ফ্রেডরিক ফোরসাইথের গল্প নো কামব্যাকস, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আজকের গল্পে অভিনয় করেছেন অভিক, দীপক, রীতি এবং সায়ন। অনুবাদ এবং নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে ফ্রেডরিক ফোরসাইথের কাহিনী নো কামব্যাকস। মার্ক স্যান্ডারসনের নারী সঙ্গ বেশ ভালো লাগে। এছাড়া তার ভালো লাগে একটা বিশেষ ধরনের মাছের রান্না আর লেটুস পাতার স্যালাড। যখন তার মন ভালো থাকে তখন তিনি দুটোই সমানভাবে উপভোগ করেন। এছাড়া যখনই তার সামান্য বিনোদনের প্রয়োজন হয়ে পড়ে তখনই তিনি তার পছন্দের সাপ্লায়ারকে ফোন করেন, তাকে নির্দেশ দেন তার পছন্দ মতো কোনো মহিলাকে যেন তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হয় তার পেন্ট হাউসে। এসব তিনি পারেন কারণ তিনি কোটিপতি। এখন যদিও তার দুঃসময় চলছে, তবুও এটা তিনি এখনও করেন। আসলে প্রতিটি বিত্তশালী মানুষের মতো তাঁরও 3 ধরনের জীবন রয়েছে। তার জনসমক্ষে এবং পেশাগত জীবনের পরিচয় হচ্ছে লন্ডনের একজন অভিজাত ধনী ব্যবসায়ী রূপে। ব্যক্তিগত জীবন যদিও তেমন কিছু নয়, তবুও কিছু লোকের মতো তিনিও ব্যক্তিগত ব্যাপারে প্রচার করতে পছন্দ করেন। এছাড়া তাঁর একটা নিজস্ব গোপন জীবনও বর্তমান। নিয়মিতই শহরের বড় বড় খবরের কাগজ আর টেলিভিশনে ক্রমাগত তাঁকে দেখানো হয়। 60-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি লন্ডনের এক অভিজাত এলাকায় রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ শুরু করেন। প্রথাগত শিক্ষা সামান্য হলেও সম্পত্তি লেনদেনের ব্যবসাতে তাঁর বুদ্ধি খুবই প্রখর। মাত্র 2 বছরের মধ্যে এই ব্যবসার নিয়মটা তিনি রপ্ত করে ফেলেন। শুধু তাই নয়, আইনসম্মতভাবে ফাঁকি দেওয়ার কৌশলটাও তিনি শিখে নেন। মাত্র 23 বছর বয়সে তিনি এককভাবেই প্রথমবার এই লেনদেনের ব্যবসায় সফল হন। 24 ঘন্টার মধ্যেই তার লাভ হয় প্রায় 1010 পাউন্ড। বাসস্থান সহ এই সম্পত্তিটা ছিল সেন্ট জনস উড এলাকাতে। এরপরেই তিনি হ্যামিল্টন হোল্ডিংসের প্রতিষ্ঠা করেন। 16 বছর পর এই হ্যামিল্টন হোল্ডিংসই তার সম্পত্তির মূল উৎস হয়ে দাঁড়ায়। প্রথমবার লেনদেনের ব্যবসায় সফল হবার পরেই তিনি এর নামকরণ করেন। বাড়িটা ছিল হ্যামিল্টন টেরেসে। তিনি যতগুলো কাজ করেছেন তার মধ্যে এটাই ছিল তার সবচেয়ে আবেগের ব্যাপার। 70-এর প্রথম দিকে তিনি তার বাসস্থানের স্থাবর সম্পত্তি থেকে 1 মিলিয়ন পাউন্ড তার অফিস ব্লকের উন্নতির কাজে লাগান। এরপর 70-এর মাঝামাঝি 5 মিলিয়ন পাউন্ডে এসে থামেন। তারপর তিনি মনোযোগ দেন অন্যদিকে। তার অর্থ আসক্তি এরপর মোড় নেয় ফাইন্যান্স, ব্যাংকিং, কেমিক্যাল প্রভৃতি বিভিন্ন ব্যবসাতে। এ ব্যাপারে তিনি খুবই বিচক্ষণ। এছাড়া সেন্ট জনস উডের মতো ভূমধ্যসাগরীয় এলাকায় ছুটির দিনগুলোতে আমোদ প্রমোদেও খরচ করতেন দেদার। এতে তার কোনো রকম কার্পণ্য ছিল না। শহরের প্রভাবশালী নিউজ পেপারের সম্পাদকরা এই ব্যাপারগুলো রিপোর্ট করতেন। যথারীতি জনসাধারণও ব্যাপারগুলো বিশ্বাস করত। ফলে হ্যামিল্টন হোল্ডিংয়ের শেয়ারের দরও ক্রমশ বাড়তে থাকত। এবার আসা যাক তার দ্বিতীয় জীবনে। যে খবরের কাগজগুলোতে তার ব্যবসা সংক্রান্ত প্রতিটি খবর থাকে, সেই কাগজেরই কয়েক পাতা আগে
তার ব্যক্তিগত জীবনের কাহিনীও পরিবেশন করা হয়, যেমন তার রিজেন্ট পার্কে পেন্ট হাউস, ওয়েস্টারশায়ারে এলিজাবেথীয় তালুকদারি, সার ভ্যালিতে জমিদারি আর কেপ দ্য অ্যান্টিলপসে ভিলা। এছাড়াও ইয়াট, রোলস রয়েস আর তার অত্যন্ত সফল কোম্পানির কর্মচারীদের ফটো, অথবা তার 4 মিটার গোলাকার বিছানা, এসব বেরোতেই থাকে কাগজে। উইলিয়াম হিকিংয়ের কলমে তার নিজস্ব পছন্দের কথাও বাদ যেত না। এছাড়াও কাগজগুলোতে জনৈক $1 মিলিয়ন অভিনেত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের রায়, কৃষ্ণাঙ্গী এক মিস ওয়ার্ল্ডের কাছ থেকে পিতৃত্বের আবেদনের বিবরণ, এই সমস্ত ব্যাপারও থাকে। এইগুলোই বছর 50 আগে তাকে একবার পথে বসিয়েছিল। এসব ব্যাপার যে একেবারে অবাস্তব ছিল তা নয়, অনেকেরই ধারণা এ সমস্তই উনি করতে পারেন, আর এটাই লন্ডনের অভিজাত এলাকায় তার ব্যাপক পরিচিতি ঘটিয়ে দিয়েছে। এমনকি তার সম্পর্কে সম্প্রতি টেলিভিশন সিরিজও বেরিয়েছে। এবার তৃতীয় ধরনের জীবন, অর্থাৎ গোপন জীবনের কথা বলতে হবে এটা একটু অন্য ধরনের, এক কথায় যাকে বলা যায় বিরক্তিকর। শুটিংয়ের পুরো খেলাটাই মার্ক স্যান্ডারসনকে মানসিকভাবে বিরক্ত করে তুলেছিল। পরিহাস করে তিনি একসময় বলতেন, মার্ক যখন যা কিছু চায় তাই পায়, যে ব্যাপারটা শেষ পর্যন্ত একটা অপ্রীতিকর উপহাসের পর্যায়ে পৌঁছেছিল। 39 বছর বয়সে তাকে দেখতে মন্দ ছিল না, স্বাস্থ্যবান, গড়ন, শারীরিকভাবে ভীষণ সুস্থ এবং একা। তিনি একটা ব্যাপারে বেশ সচেতন ছিলেন, তিনি বিশেষ একজনকে প্রত্যাশা করেন যে মোটেই সাধারণ নয়। একমাত্র তার কাছেই তিনি সন্তানের আশা করেন, আর আশা করেন নিজস্ব একটা ঘর। তিনি এও ভালোভাবেই জানতেন যে তিনি একটা অসম্ভবের পেছনে দৌড়চ্ছেন, কিন্তু তিনি ঠিক কাকে চান এই ব্যাপারে তার ধারণা ছিল পরিষ্কার। কিন্তু 1 দশকেও তিনি তার খোঁজ পাননি। এখানকার অনেক ধনী প্রেমিক পুরুষদের মতো তিনিও এমন একজন মহিলার দেখা পেতে পারতেন যাকে মুগ্ধ করার ক্ষমতা তার ছিল, কিন্তু তার অর্থ, খ্যাতি আর প্রতিষ্ঠা অনুযায়ী এটা খুবই সাধারণ ব্যাপার। তিনি এমন কাউকে খুঁজছিলেন যে তার টাকা পয়সা বা সম্পত্তিকে গুরুত্ব দেয় না। তিনি শুধু চাইছিলেন একজন সাধারণ, স্বাভাবিক মনের মানুষ, কিন্তু এটা প্রকাশ করলে তাকে উপহাসের পাত্র হতে হতো। একটা ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন যে কোনোদিনই তিনি ওই মহিলার দেখা পাবেন না যাকে তিনি দেখেছিলেন একবার গ্রীষ্মের প্রথমে। কোনো একটা চ্যারিটির জন্য একটা অনুষ্ঠান করা হয়েছিল। পুরো অনুষ্ঠানটাই ছিল ভীষণ বিরক্তিকর, এবং এরই টিকিট বিক্রির একটা অংশ বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই টাকা দিয়ে তাদের জন্য দুধের পাত্র কেনা হবে। এই অনুষ্ঠানেই তিনি দেখা পেয়েছিলেন সেই মহিলার। বড় সিগার মুখে একজন মোটা সোটা চেহারার মানুষের কথা শুনতে শুনতে সে হল ঘরের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল। তার ঠোঁটের মৃদু হাসি দেখে বোঝা যাচ্ছিল না যে ওই লোকটার গল্প শুনে হাসছিল না তার ভাঁড়ের মতো আকৃতি দেখে। ভদ্রলোকটি অবশ্য তার চোখে পড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। স্যান্ডারসন একটু ঝুঁকে দ্রুত বেগে সেই দিকে এগিয়ে গেলেন। সেই ভদ্রলোক নিজের পরিচয় দিলেন শর্ট ফিল্মের প্রডিউসার হিসেবে। স্যান্ডারসনও নিজের পরিচয় দিলেন। সামনেই সেই মহিলা দাঁড়িয়েছিল, তার নাম অ্যাঞ্জেলা সামার্স। হ্যান্ডশেক করার সময় মনে হলো ওর হাতটা ঠান্ডা এবং বেশ বড় আকারের, যার নখগুলো হাতটাকে অসাধারণ সুন্দর করে তুলেছে। অন্য হাতে জিন বা টনিকের মতো একটা কিছু ছিল, যেটা সেই মুহূর্তে টনিকই মনে হয়েছিল স্যান্ডারসনের। মধ্যমায় ছিল একটা পাতলা সোনার আংটি। স্যান্ডারসন ওকে ঠিক উপেক্ষা করতে পারছিলেন না। বিবাহিত মহিলা হিসেবে সে আর 5টা মহিলার মতোই স্বাভাবিক,
সেই ফিল্ম প্রডিউসারকে সরিয়ে দিয়ে তিনি নিজেই সেই মহিলাকে নিয়ে অন্যদিকে এগিয়ে গেলেন। মহিলাটির শারীরিক গঠন স্যান্ডারসনকে প্রভাবিত করে ফেলেছিল, যেটা কিঞ্চিত অস্বাভাবিক, কিন্তু তার জন্য তিনি স্বাভাবিকভাবেই কিছুটা উত্তেজিত হলেন। মিসেস সামার্সের গঠন বেশ লম্বা এবং রোগা, হাবভাবে বেশ শান্ত প্রকৃতির, আর স্বভাব চমৎকার। মুখটা অবশ্য তেমন একটা সুন্দর বলা যায় না। তার চেহারাটা একেবারে সরল সাদাসিধে ধরনের, কিন্তু তার আওয়ার গ্লাসের মতো শারীরিক গঠনের জন্য তাকে বেশ আকর্ষণীয় লাগছিল। পার্লারের ডিজাইন না করা চুলের মধ্যে একটা সজীব ভাবও বজায় ছিল। গায়ে একটা সাধারণ সাদা রঙের পোশাক, যার মধ্যে সামান্য একটু সোনালি আভা। তার শরীরে একটা অলংকারও ছিল না, শুধু দুটো চোখে সামান্য পরিমাণে মেকআপ করা ছিল, এবং এইটুকুর জন্যেই ঘরের অন্যান্য মহিলাদের চেয়ে তাকে অন্যরকম লাগছিল। বয়সটাকে 30-এর মধ্যেই বেঁধে ফেলেছিল সে, যদিও পরে জানা যায় যে তার আসল বয়স 32। স্যান্ডারসনের মনে হলো পোশাকটা খুবই দামি। ওর স্বামীর কিংবা ওর নিজের নিশ্চয়ই প্রচুর অর্থ আছে, যাতে এই রকম জীবন কাটানো যায়। এই ঘরের অন্যান্য মহিলাদের দেখেও তাই বোঝা যাচ্ছে। অবশ্য দুদিকের হিসেবেই তার ভুল হয়ে গেল। তিনি জানতে পারলেন যে মহিলা এবং তার স্বামী উভয়েই স্পেনের সমুদ্র তীরের কাছে একটি কুটিরে থাকেন। তার স্বামী পাখির বিষয়ে লেখা বই থেকে খুবই সামান্য আয় করেন, এবং মহিলার আয় হয় ইংরেজি ভাষা শেখানোর মাধ্যমে। কয়েক মুহূর্ত পর স্যান্ডারসনের মনে হলো ওই কালো চুল, গভীর চোখ এবং সোনালি গায়ের ত্বক আর আচরণ সব মিলিয়ে জন্মসূত্রে মেয়েটি হয়তো স্প্যানিশ, কিন্তু তা নয়। মেয়েটিও ওরই মতো একজন ব্রিটিশ। সে বলল, আসলে আমি এখানে আমার বাবা মার কাছে এসেছিলাম। এছাড়া এক বন্ধুর সাথেও দেখা করার ছিল। ও বলেছিল যেন ফেরার সময় আমি লন্ডনে ওর বাড়িতে 1 সপ্তাহ কাটিয়ে যাই। মেয়েটির কথাবার্তাতে ওকে খুবই সহজ মনে হচ্ছিল মার্ক স্যান্ডারসনের। সে একবারের জন্যও মার্কের অহেতুক প্রশংসা করেনি। এটা মার্কের ভালো লেগেছিল। এছাড়াও মার্ক যখন ওর সঙ্গে সামান্য রসিকতা করছিল, তখন ও হাসিতে একেবারে ফেটে পড়েনি। ওরা হলঘরের একেবারে শেষ দিকের দেওয়ালে হেলান দিয়ে ওখান থেকেই অনুষ্ঠান দেখছিল। মার্ক জিজ্ঞেস করলেন, আমাদের এই ওয়েস্ট এন্ড সোসাইটি আপনার কেমন লাগে? আমি যেরকম ভেবেছিলাম ঠিক সেরকম নয়। এরা সবাই একই ধরনের টিয়া পাখির মতো। আমি তো ভেবেছিলাম মার্ক স্যান্ডারসনে এই সমাজের একজন ভিত। অ্যাঞ্জেলা শান্ত কিন্তু স্পষ্টভাবে একবার মার্ক স্যান্ডারসনকে পরীক্ষা করে দেখল। আমাদের কাজকর্ম কি স্পেনেও ছড়িয়ে পড়েছে? হ্যাঁ, এমনকি কোস্টা ব্লাঙ্কাতেও আমরা ডেলি এক্সপ্রেস পেতে পারি। মার্ক স্যান্ডারসনের জীবন আর সময়ও? হ্যাঁ, ওগুলো। তোমার ভালো লেগেছে? লাগা কি উচিত? মনে তো হয় না। তাহলে লাগেনি। অ্যাঞ্জেলার উত্তরে কিছুটা স্বস্তি পেলেন মার্ক। যাক, জেনে খুব ভালো লাগলো, কিন্তু কারণটা কি জানতে পারি? আসলে পুরো ব্যাপারটাই লোক দেখানো। আমিও। কথাটা বলে মার্ক ওর দিকে তাকাতেই তার বুকের ওঠানামা লক্ষ্য করল। আমি জানি না, আমার ধারণা কিছুটা সুযোগ পেলে আপনি একজন সুন্দর মানুষ হয়ে উঠতে পারেন। তোমার তো ভুলও হতে পারে। অ্যাঞ্জেলা মৃদু হাসল। ওকে দেখে মনে হলো একটা বাচ্চা ছেলেকে ও যেন কিছুটা প্রশ্রয় দিচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই ওর বন্ধুরা ওকে নিয়ে যেতে এলো। মার্কের দিকে উৎসাহ ভরে কিছুক্ষণ তাকিয়ে অ্যাঞ্জেলা যাওয়ার উদ্যোগ নিল। লবির দিকে যেতে যেতে মার্ক অনুরোধ করলেন, আচ্ছা, আমরা কি কোনোদিন একসাথে ডিনার করতে পারি? অনেক দিন হলো এইরকম প্রস্তাব কাউকে দেননি তিনি। অ্যাঞ্জেলাও তার প্রস্তাবের বিরোধিতা করল না। তার মনে হলো উনি ওকে যে জায়গাতেই নিয়ে যাবে সেখানে অন্তত আর যাই হোক ফটোগ্রাফার থাকবে না। তাই সামান্য ভেবে নিয়ে অ্যাঞ্জেলা বলল, হ্যাঁ, যাওয়াই যায়। সেই রাত্রিটা মার্কের অ্যাঞ্জেলার কথা ভেবেই কেটেছিল।
কয়েক ঘন্টা আগে যে অ্যানাবেলের শারীরিক উত্তেজনায় বিভোর হয়েছিলেন তাকে তাঁর আর মনেই পড়ল না। শুয়ে শুয়ে এক দৃষ্টিতে তিনি সিলিংয়ের দিকে তাকিয়েছিলেন। একটা অদ্ভুত কল্পনার জগতে তিনি ডুব দিলেন। বিছানায় ওনার পাশেই শুয়ে আছে উজ্জ্বল বাদামি চুলের এক নারী। তার নরম সোনালি ত্বক ওনার শরীর ছুঁয়ে আছে। তিনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে সেই নারী দেহটি বাস্তবেই তার পাশে শুয়ে ঘুমোচ্ছে। মার্ক স্যান্ডারসন নিজের হাতটা বাড়িয়ে দিলেন অন্ধকারে। ভেবেছিলেন সেই দেহটা স্পর্শ করতে পারবেন, কিন্তু তার হাতে ঠেকল একটা কুকুরছানার কান। স্বপ্নটা ভেঙে যেতেই ওনার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। উঠে পড়লেন তিনি, সোজা গেলেন রান্নাঘরে, কফি তৈরি করলেন। তারপর সেই অন্ধকার ঘরে বসেই ধীরে ধীরে কফিতে চুমুক দিতে লাগলেন। শেষ পর্যন্ত তিনি একইভাবে বসে রইলেন। দূরে পার্কের গাছগুলো দেখা যাচ্ছিল। জলাশয়ের অপর প্রান্তে আস্তে আস্তে ভোরের সূর্য উঠছিল। সম্পর্কের ব্যাপারে 1 সপ্তাহ এমন কিছু সময় নয়, কিন্তু তা একটা মানুষের জীবনধারাকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট, কিংবা হয়তো 2 বা 3টে মানুষের। পরের দিন সন্ধেবেলা তিনি অ্যাঞ্জেলাকে ডেকে পাঠালেন। সে একটা গাড়িতে করে ওনার কাছে এলো। মাথায় একটা পালক লাগানো ভেলভেটের টুপি, গায়ে একটা সাদা রঙের কোঁচকানো ব্লাউজ যার কবজির কাজটা বাঁধা, কোমরে একটা চওড়া বেল্ট, আর সারা শরীর জুড়ে একটা কালো ম্যাক্সি স্কার্ট। পুরো ব্যাপারটা মার্কের কাছে একটা পুরনো দিনের স্মৃতি বলে মনে হলো। উনি একটু উত্তেজিত হয়ে পড়লেন, কারণ আগের রাতে অ্যাঞ্জেলাকে যেরকমটা দেখবেন ভেবেছিলেন, এখন দেখলেন সে ঠিক তার উল্টোভাবেই সেজে এসেছে। আর এটাই ওনাকে আকৃষ্ট করে তুলল। অবশ্য অ্যাঞ্জেলা খুব স্বাভাবিক এবং বুদ্ধিমত্তার সাথে কথা বলছিল। যখন মার্ক তার ব্যবসার ব্যাপারে কথাবার্তা বলছিলেন, তখন সে বেশ মনোযোগ দিয়েই সবকিছু শুনছিল। কোনো মেয়ের কাছে উনি এরকম ধরনের আচরণ কখনো আশা করেননি। সন্ধে যত গড়াতে লাগল, তিনি তত সচেতন হলেন। তার মনে হচ্ছিল তিনি যা অনুভব করেছেন তা কোনো মোহ কিংবা ওর প্রতি দৈহিক আকর্ষণ নয়। তিনি সত্যিই অ্যাঞ্জেলাকে পছন্দ করেন। তার অন্তরের শান্ত আত্মসংযমী ভাব আর চঞ্চলতা মার্ককে এক ধরনের স্বস্তি এনে দিচ্ছিল। তিনি খেয়াল করলেন নিজের জমানো কথাগুলো তিনি ওকে অনায়াসে বলে যাচ্ছেন। তার অর্থনৈতিক বিষয়, আধুনিক সমাজ সম্পর্কে তার বিরক্তি, এই সবই তিনি বলে যেতে লাগলেন। এবং তার মনে হলো অ্যাঞ্জেলা সবকিছু শোনার চেয়ে বোঝার দিকে বেশি আগ্রহী। একজন পুরুষের কাছে একজন মহিলার অনেক জ্ঞানের চেয়ে এটাই বরং বেশি কাম্য। টেবিলের 2 প্রান্তে বসে দুজনে কথাবার্তা বলতে বলতে এতটাই বিভোর হয়ে গিয়েছিলেন যে কখন গভীর রাত নেমে এসেছে তাদের খেয়ালই হয়নি। ততক্ষণে রেস্তোরাঁ বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। অ্যাঞ্জেলা যথাসম্ভব বিনম্রতার সাথে মার্কের পেন্ট হাউসে গিয়ে রাত কাটানোর প্রস্তাব খারিজ করে দেয়। এমন ঘটনা বিগত কয়েক বছরে মার্কের জীবনে কখনো ঘটেনি। সপ্তাহের মাঝামাঝি সময় আচমকাই মার্ক স্যান্ডারসনের মনে হলো তিনি যেন একজন 17-18 বছরের কিশোরের মতো আচরণ করছেন। তিনি অ্যাঞ্জেলাকে জিজ্ঞেস করলেন, তোমার পছন্দের পারফিউম কোনটা? মিস ডায়ার। মাঝে মধ্যে প্লেনে করে ওটা 1/4 আউন্স আনাতে হয় আমাকে, তবে এর জন্য কোনো ট্যাক্স লাগে না। মার্ক একজন ঘনিষ্ঠ ব্যক্তিকে বন্ড স্ট্রিটে পাঠালেন। সেই দিন সন্ধেবেলাতেই তিনি লন্ডন থেকে আনা সবচেয়ে বড় সেন্টের বোতলটা ওর হাতে দিলেন। বেশ স্বাভাবিকভাবেই সে ওটা গ্রহণ করল এবং এত বড় বোতলের জন্য খানিকটা প্রতিবাদও করল। এটা কিন্তু একরকম অপচয় হলো। আসলে
আমি তোমাকে একটা বিশেষ কিছু দিতে চেয়েছিলাম। তাহলে বলতে হয় আমার ভাগ্যটা বেশ ভালো। আমি সত্যি তোমাকে এটা দেওয়ার জন্য এনেছি, এবং আমার সে সামর্থ্যও আছে। হতে পারে জিনিসটা খুবই সুন্দর, কিন্তু তুমি আর কখনো আমার জন্য এরকম জিনিস কিনো না। এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। পরের সপ্তাহ শেষ হওয়ার আগেই স্যান্ডারসন উস্টারশায়ারে ওনার নিজের জমিদারিতে ফোন করলেন। সেখানকার পুলটাকে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আদেশ দিলেন তিনি। তারপর শনিবার সকালে ওনারা দুজনে মোটরে করে সেখানে গিয়ে হাজির হলেন। মে মাসের শীত, ঠান্ডা বাতাস বইছিল, ফলে পুলের 3 দিকেই কাঁচের দরজা তুলে দিতে হলো। অ্যাঞ্জেলা ড্রেসিং রুম থেকে সুইমিং কস্টিউম পরে বেরিয়ে এলো। গায়ে একটা সাদা রঙের তোয়ালে জড়ানো ছিল, যা দেখা মাত্র মার্ক স্যান্ডারসন কিছুক্ষণের জন্য পাথরের মূর্তির মতো হয়ে গেলেন। নিজের মনে মনেই বলে উঠলেন, ওহ, সব দিক থেকেই একজন সম্পূর্ণ মহিলা। সন্ধেবেলাটা ওদের ভালোই কাটতে লাগলো। এবার অ্যাঞ্জেলার স্পেনে ফিরে যাওয়ার পালা। অন্ধকারের মধ্যেই রাস্তার একপাশে উনি রোলস রয়েসটাকে দাঁড় করালেন। জায়গাটা বড় রাস্তা থেকে একটু আড়ালে ছিল। সেখানে দাঁড়িয়েই পরস্পরকে জড়িয়ে ধরে তারা অনেকক্ষণ চুমু খেলেন। কিন্তু যখনই স্যান্ডারসন তার নিজের হাত ওর পোশাকের ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, তখনই অ্যাঞ্জেলা ওনার হাতটা সরিয়ে শক্তভাবে আবার যথাস্থানে ফিরিয়ে দিল। স্যান্ডারসন এবার মরিয়া হয়ে ওকে বললেন, তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিচ্ছ না কেন? তারপর আমরা অনায়াসেই বিয়ে করতে পারি। আমার পক্ষে তা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি তোমাকে ভালোবাসি। এটা তো কোনো ক্ষণস্থায়ী ব্যাপার নয়। সম্পূর্ণ নিজের করে পরিপূর্ণভাবে আমি তোমাকে চাই। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। জানালার কাচ দিয়ে সে সোজাসুজি অন্ধকার রাস্তার দিকে তাকালো। তারপর বলল, আমি জানি তুমি তা পারো মার্ক। আসলে আমাদের আর বেশি দূর এগোনো মোটেই উচিত নয়। এটা তোমাকে আমার আগেই জানানো উচিত ছিল। তোমার সঙ্গে আমার দেখা করাটা ঠিক হয়নি। তুমি আমাকে অন্তত একটু হলেও ভালোবাসো। এত তাড়াতাড়ি আমি কিছু বলতে পারবো না। আমার এখনো সময় চাই। কিন্তু তুমি কি আমাকে ভালোবাসতে পারবে, এখনই বা অন্য কখনো? আমার মনে হয় আমি তা পারি, বা বলা ভালো ভালোবেসে ফেলেছি। তুমি আসলে যেমন মানুষ এখন ঠিক তেমনই আচরণ করছো। তোমার ব্যাপারে যা শোনা যায় তার থেকে সম্পূর্ণ আলাদা। আসলে এই সমস্ত প্রচার, লোক দেখানো ব্যক্তিত্বের ভেতরে তুমি খুবই কাতর একজন মানুষ, আর সেটা সত্যি ভালো লাগার মতো একটা জিনিস। তাহলে তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও। চলো চলো আমরা গিয়ে বিয়ে করি। তা আমি করতে পারি না। আমি আর্চিকে বিয়ে করেছি। আমি ওকে কোনোভাবেই ছাড়তে পারবো না। স্যান্ডারসন হঠাৎই সেই অদেখা মানুষটার উপরে প্রচণ্ড রেগে উঠলেন। স্পেনের সেই লোকটা যেন ওদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। ওর এমন কি আছে যা আমি তোমাকে দিতে পারবো না? কিচ্ছু না, ওর কিছুই নেই। বরং ও বেশ দুর্বল, আর কোনো দিক থেকে ও তেমন কোনো প্রভাব ফেলে না। তাহলে তুমি ওকে ছাড়তে পারবে না কেন? কারণ ওর আমাকে দরকার। আর আমার তোমাকে। মার্কের কথা শুনে অ্যাঞ্জেলা মাথা নাড়ল। ব্যাপারটা ঠিক তা নয়। তুমি আমাকে চাও, এটা সত্যি, কিন্তু আমাকে না পেলেও তোমার জীবনে কোনো প্রভাব পড়বে না। কিন্তু ও তা পারবে না। ওর সেরকম মানসিক জোর একেবারেই নেই। আমি নিছক অকারণে তোমাকে চাইছি না অ্যাঞ্জেলা। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আর এটা আমার জীবনের অন্য কিছুর থেকেও অনেক বেশি মূল্যবান। তোমার জন্য আমার মনে যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, আর সেই জন্যই আমি তোমাকে চাই। তুমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না মার্ক। মেয়েরা ভালোবাসা পাওয়ার জন্যই ভালোবাসে, শ্রদ্ধা পাওয়ার জন্যই কাউকে শ্রদ্ধা করে, আর আকাঙ্ক্ষা করার জন্যই কামনা করে। কিন্তু এসব কিছুর ওপরেও একজন মেয়ের প্রয়োজন সেই মানুষটার, যার কাছে মেয়েটাও সমানভাবে প্রয়োজনীয়। আর্চির আমাকে ভীষণ প্রয়োজন। তার কাছে আমি ঠিক তার শ্বাস প্রশ্বাসের মতো। ঠিক আছে, তুমি তাহলে ওর সঙ্গেই থাকো। আমি যা বুঝলাম, একমাত্র মৃত্যুই তোমাদের আলাদা করতে পারে। মার্কের এই কথায় অ্যাঞ্জেলা কোনো রকম কৌতুক বোধ করল না, শুধু মাথা নেড়ে ওনার দিকে তাকিয়ে সে বলল, হ্যাঁ, এটাই সত্যি। একমাত্র মৃত্যুই আমাদের দুজনকে আলাদা করতে পারে। আই এম সরি মার্ক। আসলে এটাই আমার জীবনের বিশ্বাস। অন্য কোনো সময় আর সুযোগ হলে
এবং আর্চির সঙ্গে আমার বিয়ে না হলে তাহলে হয়তো অন্য কথা ছিল। সম্ভবত তোমার কথা ভেবে দেখতাম, কিন্তু আমার স্বামী আছে, সুতরাং ব্যাপারটা এখানেই শেষ হওয়া উচিত। সেদিনই চলে গেল অ্যাঞ্জেলা সামার্স। গাড়িতে করে ওকে এয়ারপোর্টে পৌঁছে দিলেন মার্ক। এখান থেকেই সে ভ্যালেন্সিয়ার প্লেন ধরবে। আসলে ভালোবাসা, প্রয়োজনীয়তা, আকাঙ্ক্ষা এবং দৈহিক আকর্ষণের মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য বিরাজমান। কোনো কোনো মানুষের মনে এরকম সংস্কার থাকা অস্বাভাবিক নয়। চারটে ব্যাপারই মার্ক স্যান্ডারসনের মনে একটা সংস্কারের মতো গেঁথে গেল। শুধু তাই নয়, এটা ক্রমশ গভীর হয়ে তাকে একাকিত্বে ঘিরে ধরল। মে পেরিয়ে যখন জুন মাস উপস্থিত হল, তখন তিনি প্রচণ্ড নিঃসঙ্গ বোধ করতে লাগলেন। আর পাঁচটা মানুষের মতোই প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু ক্ষমতার পেছনে ছুটেছিলেন, যা তাঁর মানসিকতাকে একেবারে পঙ্গু করে দিয়েছিল। আকাঙ্ক্ষা থেকে সিদ্ধান্তে পৌঁছতে তার কাছে যুক্তি আর সতর্কতাই বিবেচ্য ছিল। এমনকি কোনো কিছু ভেবে তাকে পরিকল্পনা অনুযায়ী বাস্তবে রূপান্তরিত করা পর্যন্ত কখনো তার ব্যতিক্রম হয়নি। জুনের প্রথম দিকেই মার্ক স্যান্ডারসন সিদ্ধান্ত নিলেন অ্যাঞ্জেলা সামার্সকে তিনি যেভাবেই হোক নিজের অধীনে করবেন। যে কথাটা তার মনের মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছিল, সেটাকে তিনি মনে রেখেই একটা সুপরিকল্পিত পদ্ধতির দিকে এগোতে থাকলেন। এ ব্যাপারে তার সাহায্যকারী হিসেবে ছিল কমন প্রেয়ারের একটা বই, যার নাম টিল ডেথ আস টু পার্ট। যদি অ্যাঞ্জেলা অন্য মেয়েদের মতোই হতো, যারা সম্পদ, শৌখিনতা, সামাজিক ক্ষমতা দেখে মোহিত হয়ে যায়, তাহলে হয়তো তাকে রাজি করাতে কোনো সমস্যা থাকতো না। সেসব মেয়েদের সম্পদের বহর দেখিয়ে চোখ ধাঁধিয়ে দেওয়া যায়। কিন্তু অ্যাঞ্জেলা একেবারেই অন্য ধরনের মহিলা। শুধু তাই নয়, মার্কের ওপরে অ্যাঞ্জেলার কোনো আচ্ছন্ন ভাবও একেবারেই নেই। মার্ক নিজের ভাবনার মধ্যেই একটা বৃত্ত তৈরি করলেন, কিন্তু তিনি যেভাবে জীবনযাপন করেছিলেন তাতে তিনি ক্রমশ পাগল হয়ে যাওয়ার পথে এগোচ্ছিলেন। আর সেই পথ থেকে সরে আসার কেবলমাত্র একটাই উপায় ছিল। অবশেষে তিনি মাইকেল জনসন নামে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলেন। এজেন্টের সঙ্গে যোগাযোগ করে 1 মাসের ভাড়াও দিয়ে দিলেন। এছাড়া রেজিস্টার্ড মেলে 1 মাসের জমা বাবদ নগদ টাকাও পাঠিয়ে দিলেন। জানালেন সকালের দিকেই তিনি লন্ডনে গিয়ে পৌঁছচ্ছেন, চাবিটা যেন পাপোশের নিচে রাখা থাকে। এরপর ওই ফ্ল্যাটটাকে ঘাঁটি করে তিনি লন্ডনের একটি প্রাইভেট এনকোয়ারি এজেন্সিতে ফোন করলেন এবং তিনি কি চান তা বললেন। ক্লায়েন্ট যেহেতু নিজের পরিচয় অজ্ঞাত রাখতে চাইছেন, তাই ব্যুরো এই কাজের জন্য অগ্রিম কিছু অর্থ চাইল। সঙ্গে সঙ্গে মার্ক স্যান্ডারসন স্পেশাল ডেলিভারি বাবদ 500 পাউন্ড নগদ ওদের কাছে পাঠিয়ে দিলেন। 1 সপ্তাহ পরে মিস্টার জনসনের কাছে একটা চিঠি এসে পৌঁছল। তাতে লেখা ছিল এজেন্সি তাদের কাজ শেষ করে ফেলেছে এবং তার জন্য তাদের আরও 250 পাউন্ড খরচ হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে সেই টাকাও পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিলেন। এর ঠিক 3 দিন পরে তিনি যা চেয়েছিলেন সেই জিনিসটাও পেয়ে গেলেন। জিনিসটা তেমন কিছুই নয়, একটা সাধারণ বায়োগ্রাফি। ভূমধ্যসাগরীয় অঞ্চলের পাখিদের ওপর লেখা একটা বই থেকে সযত্নে নেওয়া একটা ছবি। এই বইটার বেশ কিছু কপি বিক্রি হওয়ার পর দীর্ঘদিন আর ছাপা হয়নি। এর বেশ কিছু ফটো টেলিফটো লেন্স থেকে তোলা হয়েছে। ছবিতে একজনকে দেখা যাচ্ছিল যার কাঁধটা খুব একটা চওড়া নয়, গোঁপটা অনেকটা টুথব্রাশের মতো, আর চিবুক খুবই পাতলা। ভদ্রলোকের নাম মেজর আর্চিবাল্ড ক্যারেন্স সামার্স। মার্ক মনে মনে ভাবলেন, তাহলে লোকটা মেজর ছিল। বেশ একটু উত্তেজিত হয়ে উঠলেন তিনি।
মেজর আর্চিবাল্ড সামার্স একজন নির্বাসিত ব্রিটিশ অফিসার। স্পেনের সমুদ্র উপকূল থেকে অন্তত আধ মাইল ভেতরে অ্যালিসান্থ প্রদেশের একটি অনুন্নত গ্রামে তিনি তার স্ত্রীকে নিয়ে থাকেন। তার ভিলাটা খুবই ছোট, অ্যালিসান্থ আর ভ্যালেন্সিয়ার মাঝামাঝি ওই জায়গাটা। ভিলার অনেকগুলো ফটোই আছে। ভিলাতে তাদের জীবনও বেশ ভালোই কাটে। কফির সুগন্ধে তাদের সকাল হয়। স্বামী স্ত্রী পরস্পরকে খুবই ভালোবাসেন। তার স্ত্রী অ্যাঞ্জেলা সামার্স কাস্তিলো বলে একটা জায়গায় 3টি শিশুকে ইংরেজি শেখায়। তারপর সে সেখান থেকে ফিরে এসে বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত সেই সমুদ্রে সাঁতার কাটে এবং সূর্যের আলোয় রোদ পোহায়। এই সময়টা মেজর নিজের মনে পাখিদের নিয়ে তার নোট তৈরির কাজে ব্যস্ত থাকেন। এটা ওনাদের রোজকার অভ্যেস। এরপর মার্ক দ্বিতীয় পর্যায়ের কাজে নামলেন। তার অফিস স্টাফদের তিনি জানালেন যে পুনরায় নোটিশ না দেওয়া পর্যন্ত তিনি তার বাড়িতেই থাকবেন, কিন্তু অফিসের কাজকর্ম প্রতিদিন তিনি ফোনে ফোনে জানিয়ে দেবেন। এর পরের কাজটা ছিল নিজের চালচলন হাবভাব একেবারে পাল্টে ফেলা। এমনকি তা তিনি শারীরিক ব্যাপারেও করতে চান। তিনি গে নিউজ পেপারে একজন হেয়ার ড্রেসার নিযুক্ত করার বিজ্ঞাপন দিয়েছিলেন, যেটা তাকে অনেকটা সাহায্য করেছিল। মার্ক স্যান্ডারসন তার লম্বা চুল একেবারে ছোট ছোট করে কেটে ফেললেন এবং তার আসল চুলের রং কালচে বাদামি পরিবর্তন করে এক ধরনের বিবর্ণ সোনালি করে ফেললেন। কাজটা করতে হেয়ারড্রেসারের ঘন্টা 2 সময় লেগেছিল। ওখান থেকে মার্ক সোজা গাড়ি চালিয়ে চলে গেলেন নিজের অ্যাপার্টমেন্ট ব্লকে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং জোনে। ওখানে গাড়ি রেখে লিফটে উঠলেন পেন্ট হাউসে যাওয়ার জন্য। লবিতে যে কাজের লোক ছিল তার চোখ এড়িয়ে গেলেন তিনি। এরপর নিজের অ্যাপার্টমেন্ট থেকে তিনি ফ্লিট স্ট্রিটে ফোনে যোগাযোগ করলেন এক লাইব্রেরিয়ানের সঙ্গে। লন্ডন শহরের গুরুত্বপূর্ণ লাইব্রেরির মধ্যে এটা একটা অন্যতম লাইব্রেরি। সেখানে আধুনিক বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ সব বই সংগ্রহ করা আছে। এখানকার রেফারেন্স বিভাগটাও বেশ ভালো। সেখানে বিভিন্ন সংবাদপত্রের কাটিংয়ের একটা বিশাল সংগ্রহ আছে। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ কাটিংও সংগ্রহ করে রাখা হয়েছে। প্রায় দিন 3 পরে তিনি এখান থেকে মাইকেল জনসন নামের একটি কার্ড তৈরি করে নিলেন। প্রথমেই তিনি এখানে দেখতে আরম্ভ করলেন ভাড়াটে সৈনিক অথবা কর্মীদের সম্পর্কে তথ্য। এখানে এই বিষয়ের ওপর লেখা লেখকদের কিছু নামও পাওয়া গেল, যেমন মাইক হোর, রবার্ট ডেনার্ড, জন পিটার্স এবং জ্যাকাস ক্র্যামি। এছাড়া অন্য একটি ফাইল পাওয়া গেল, তাতে কঙ্গো, ইয়েমেন, নাইজেরিয়া, বায়াফ্রা, রোডেশিয়া, অ্যাঙ্গোলা প্রভৃতি দেশ সম্পর্কে বিশদে আলোচনা আছে। তিনি সব কিছু ঘেঁটে ঘেঁটে দেখলেন। নিউজ রিপোর্ট, ম্যাগাজিনের আর্টিকেল, বিভিন্ন মন্তব্য, বইয়ের সমালোচনা আর বিভিন্ন জনের সাক্ষাৎকার তিনি পেলেন। যখন তিনি নিজের প্রয়োজনীয় বইটি খুঁজে পেলেন, তখনই তিনি তার নামটা নোট করে গেলেন সাধারণ লাইব্রেরি বিভাগে। সেখান থেকে বইটা নিয়ে তিনি পড়তে আরম্ভ করলেন মনোযোগ দিয়ে। এখানে যে কটা বই পাওয়া গেল সেগুলো হলো অ্যান্টনি মাকলারের হিস্ট্রি অফ মার্সেনারিজ এবং মাইক হোরের লেখা কঙ্গো মার্সেনারি। এর ঠিক 1 সপ্তাহ পরে অসংখ্য টুকরো বিষয়ের ওপর থেকে একটা নাম ভেসে উঠল। এই ভদ্রলোক 3টে অভিযানে বেরিয়েছিলেন। লেখকদের মতে এই ভদ্রলোকই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সম্পর্কে দুর্ধর্ষ লেখকরাও বেশ সচেতন হয়ে লিখেছেন। তিনি কাউকে কোনো রকম সাক্ষাৎকার দেননি। কোনো ফাইলে তার কোনো ফটোও নেই, কিন্তু ভদ্রলোক ইংরেজ। মার্ক স্যান্ডারসন মনে মনে ভাবলেন, এই ভদ্রলোক নিশ্চয়ই লন্ডনেরই কোথাও থাকেন। কয়েক বছর আগে যখন তিনি একটা কোম্পানি কিনেছিলেন যার সম্পত্তি খুবই সামান্য ছিল, সেই সময় অন্যান্য কমার্শিয়াল ফার্মের একটা লিস্ট জোগাড় করেছিলেন তিনি। তাতে একজন সিগারেট ব্যবসায়ীরও নাম ছিল।
এছাড়া ফিল্ম প্রসেসিং কোম্পানি আর একটা বই সংক্রান্ত এজেন্সিও ছিল সেখানে। এদেরকে তিনি কখনো গুরুত্বপূর্ণ মনে করেননি। এই সেই এজেন্সি যাদের কাছে এক লেখকের ব্যক্তিগত ঠিকানা ছিল। সেই বইটা উনি লাইব্রেরিতেই দেখেছিলেন। বইটার যে আসল প্রকাশক তাকে সন্দেহ করার অবশ্য কোনো কারণ নেই, কারণ যেখানে রয়্যালটি চেক যেত ওই ঠিকানাটাও একই ছিল। এবারে মার্ক সেই ভদ্রলোকের সঙ্গে মিথ্যে পরিচয় দিয়ে যোগাযোগ করলেন। তিনি নিজের পরিচয় দিলেন একজন প্রকাশক হিসেবে। লোকটি শীর্ণকায়, বেঁচে থাকা কিছু স্মৃতিকে সম্বল করেই দিন কাটাচ্ছেন। ওনাকে দেখা মাত্র সেই প্রাক্তন মার্সেনারি ভদ্রলোকটি ভাবলেন নিশ্চয়ই তার বই পুনরায় ছাপা হবে এবং তিনি হয়তো কোনো রয়্যালটি পাবেন। কিন্তু যখন তিনি শুনলেন এসবের কোনো ব্যাপারই নেই, তখন পরিষ্কারই তিনি বেশ অসন্তুষ্ট হলেন। কিন্তু মার্ক ওনাকে অর্থের প্রলোভন দেখাতে ভদ্রলোকের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ওনার কাছে মার্ক নিজেকে মিস্টার জনসন বলে পরিচয় দিলেন, নিজের কর্মের বিষয়ে জানালেন এবং বললেন, আমরা শুনেছি যে কিছু প্রাক্তন লেখক নিজেরাই নিজেদের গল্প প্রকাশের কথা ভাবছেন। তাদের অন্য কোনো সংস্থাকে এ ব্যাপারে অনুমতি দেওয়া উচিত নয়। একমাত্র সমস্যা এক বিশেষ ব্যক্তির। এরপর সেই ভদ্রলোক যখন নামটা শুনলেন তখন একটু ঘাড় নাড়লেন। কথাটা শুনে আমার বেশ অবাকই লাগছে। এতদিন পরে সে তাহলে সত্যি প্রকাশ্যে আসতে চাইছে? যদিও কথাটা তিনি বললেন, কিন্তু তাকে নিয়ে কোনো ইনফরমেশন দেওয়ার ব্যাপারে তার মধ্যে কোনো উৎসাহ দেখা গেল না। অবশ্য যতক্ষণ না পর্যন্ত তিনি ষষ্ঠবার সুরাপাত্রে চুমুক দিলেন এবং হাতের মধ্যে নোটের বান্ডিল পেলেন। তিনি একটা কাগজের টুকরোয় খসখস করে কিছু একটা লিখলেন। তারপর সেটা মার্কের হাতে দিয়ে বললেন, হ্যাঁ ধরুন, শয়তানটা যখনই শহরে আসে মদ খাওয়ার জন্য এখানেই উপস্থিত হয়, খোঁজ নিয়ে দেখুন। সেদিন সন্ধেবেলাতেই মার্ক সেই জায়গাটা খুঁজে পেলেন, আর্লস কোর্টের পেছনের একটি ক্লাব। পরের দিন সন্ধেবেলাতেই তিনি আকাঙ্ক্ষিত লোকটির দেখা পেয়ে গেলেন। মার্ক ইতিপূর্বে তার কোনো ছবি দেখেননি, কিন্তু যেই প্রাক্তন মার্সেনারির কাছে তিনি গিয়েছিলেন তিনি তার স্মৃতি রোমন্থন করে বেশ কিছু বৈশিষ্ট্য বলে দিয়েছিলেন, যার মধ্যে একটি ছিল তার চোয়ালে একটা কাটা দাগ। তাছাড়া ওই ক্লাবের একজন সেই আগন্তুককে যে নামে ডেকেছিল সেটাও যথাযথ ছিল। ভদ্রলোকের পা দুটো বেশ লম্বা এবং কাঁধের আকার বেশ চওড়া। দেখে তাকে সুস্থ সবল বলেই মনে হচ্ছিল। বাড়ির ঠিক পেছন দিকেই মার্ক তাকে লক্ষ্য করলেন। গম্ভীর ভাবলেশীন মুখে তিনি বিয়ার খাচ্ছিলেন। এরপর মার্ক সেই লোকটিকে অনুসরণ করলেন। ওখান থেকে প্রায় 400 গজ দূরে একটা ফ্ল্যাটে তিনি থাকেন। মার্ক যখন দেখলেন রাস্তার ওপর পড়া ওনার ঘরের আলোটা নিভে গেছে, ঠিক তার 10 মিনিট পরেই তার ঘরের দরজায় টোকা দিলেন। কিছুক্ষণ পরে ভদ্রলোক স্বল্প পোশাকে বেরিয়ে এলেন। মার্ক দেখলেন হলের ভেতরের লাইটটা নিভে গেল এবং একটা বিরাট ছায়া এসে পড়ল তার সামনে। তিনি জিজ্ঞেস করলেন, মিস্টার হিউজ? ভদ্রলোক ভ্রুটা একবার ওপরের দিকে তুললেন। আপনি? আমার নাম জনসন, মাইকেল জনসন। ওয়ারেন্ট কার্ড? না না, আমি একজন সাধারণ নাগরিক। ভেতরে আসতে পারি? আমাকে কোথায় পাওয়া যাবে তার খবর আপনাকে দিল কে? মার্ক তাকে সংবাদদাতার নামটা জানালেন। এর সঙ্গে আরও যোগ করলেন, আমার মনে হয় না তিনি 24 ঘন্টায় নামটা মনে রাখেন। এখন অবশ্য সবসময় মদে চুর হয়ে থাকেন। তার নিজের নামটা পর্যন্ত অতি কষ্টে মনে করতে পারেন। হিউজের ঠোঁটের কোণায় মৃদু একটা হাসির রেখা দেখা গেল, কিন্তু তাতে রসিকতার কোনো চিহ্ন ছিল না। হ্যাঁ ঠিক আছে, ভেতরে আসুন। কথাটা বলে তিনি একবার মাথা ঝাঁকালেন। মা কোনার সঙ্গে গিয়ে বসার ঘরে ঢুকলেন। ঘরটা
একেবারে জীর্ণ, সব কিছু এলোমেলো। লন্ডনের অন্যান্য ভাড়া বাড়ির যেমন অবস্থা হয় ঠিক সেই রকমই। মেঝের মাঝখানে একটা টেবিল। হিউজ হাত দেখিয়ে সেখানে ওকে বসতে বললেন। মার্ক বসলেন। হিউজ ঠিক তার সামনাসামনি একটি চেয়ারে বসলেন। বললেন, বলুন কি ব্যাপার? আমি একটা কাজ করাতে চাই, চুক্তির বিনিময়ে। আমার বিশ্বাস পরিকল্পনাটা সফল হবেই। কোনো রকম ভাব পরিবর্তন ছাড়াই হিউজ মার্কের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি মিউজিক পছন্দ করেন? মার্ক খানিকটা ঘাবড়ে গেলেন। তারপর কোনো রকমে ঘাড় নেড়ে সায় দিলেন। গ্রেট, তাহলে এখন বরং একটু মিউজিক শোনা যাক। এই বলে উঠে পড়লেন তিনি। তারপর বিছানার এক কোণের দিকে এগিয়ে টেবিলের ওপর একটা পোর্টেবল রেডিওর সুইচ অন করে তিনি অসহায়ের মতো একবার বালিশের নিচে হাত দিলেন। তারপর যখনই তিনি মার্কের দিকে ঘুরে দাঁড়ালেন, তখন তার হাতে একটা অটোমেটিক কোল্ট 45 রিভলভার। মার্ক একবার ঢোক গিলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রেডিওটায় আবার হাত দিয়ে আওয়াজটা বাড়িয়ে দিলেন হিউজ। এরপর তিনি বিছানার ড্রয়ারের দিকে এগিয়ে গেলেন। তখনও তার দৃষ্টি নিবদ্ধ মার্কের ওপরে। সেখান থেকে একটা প্যাড আর পেন্সিল দিয়ে টেবিলের কাছে ফিরে এলেন। নোটপ্যাডের একটা কাগজের ওপর দ্রুত কিছু শব্দ লিখলেন তিনি। তারপর সেটা মার্কের দিকে এগিয়ে দিলেন। লেখা দেখে মার্কের পেটটা কেমন যেন গুলিয়ে উঠল। তিনি জানেন যে এই ধরনের লোকেরা ভীষণ অসৎ হয়। হিউজ রিভলভার দেখিয়ে মার্ককে উঠে পড়তে ইশারা করলেন। মার্কও সেই আদেশ পালন করলেন অক্ষরে অক্ষরে। তারপর আদেশ মতো দাঁড়িয়ে নিজের সমস্ত পোশাক খুলে ফেললেন। শরীরের ওপরের অংশ একেবারে নগ্ন। এবার রিভলভার দেখিয়ে হিউজ নিচের পোশাকও খুলতে বললেন। ট্রাউজারটাও। মার্ক ট্রাউজারটাও খুলে ফেললেন। হিউজ নিষ্পৃহ চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, অলরাইট, এবার পরে ফেলুন। তার হাতের উদ্যত রিভলভারটা এবার নেমে গেল। তারপর ফিরে এসে বসলেন টেবিলে। বললেন, একবার ওই জ্যাকেটটা দিন তো। মার্কের প্রায় সমস্ত পোশাকই পরা হয়ে গিয়েছিল। সে জ্যাকেটটা তুলে টেবিলের উপর রাখল। জ্যাকেটটা একবার ঝেড়ে দেখে নিলেন হিউজ। তারপর আবার ফেরত দিলেন। পরে নিন এবার। মার্ক জ্যাকেটটা পরে নিলেন। তারপর বসে পড়লেন আবার। হিউজ একটা সিগারেট ধরালেন। মার্কের মনে হলো তাঁরও একটা প্রয়োজন। হিউজ ঠিক তার বিপরীত দিকেই বসেছিল। টেবিলের ওপর ঠিক ডান দিকে তার রিভলভারটা রাখা রয়েছে। মার্ক জিজ্ঞেস করলেন, এ সমস্ত করার কি প্রয়োজন ছিল? আপনি কি ভেবেছিলেন আমার কাছে কোনো অস্ত্র আছে? আমি জানতাম আপনার কাছে নেই, কিন্তু যদি আপনি মিউজিকের ব্যাপারে নিষেধ করতেন, তাহলে মাইকের তারটা আপনার গলায় বেঁধে রেকর্ডিংটা আপনার মালিকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতাম। ও, এই ব্যাপার। আমার কাছে কোনো হার্ডওয়্যার কিংবা টেপ রেকর্ডার কিছুই নেই। এমনকি আমার কোনো মালিকও নেই। আমি নিজেই নিজের মালিক। মাঝে মধ্যে অবশ্য অন্যের সাহায্যের বিশেষ প্রয়োজন হয়, কিন্তু আমার কাজের ব্যাপারে আমি ভীষণই সিরিয়াস। আমার একটা কাজের প্রয়োজন, তার জন্য আপনাকে আমি ভালো অর্থই দেব। খুব সতর্কভাবে সব কিছু করি আমি। আপনার ক্ষেত্রেও আমি সেটাই চাই। এটা আমার কাছে কোনো ব্যাপার নয়। বারখাস্টে এরকম লোক অনেক পেয়ে যাবেন, যারা কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। আমি কিন্তু চাই না যে... হিউজ আবার ভ্রু কুঁচকালেন। মানে আমি এমন কাউকে চাই না যে ব্রিটেনে বাস করে কিংবা এখানকারই লোক। আমি নিজেই এখানে থাকি, এটাই আমার কাছে অনেক। আমি একজন বিদেশিকে চাইছি, কারণ আমার কাজটাও বিদেশি, আর আমার একটা নামের প্রয়োজন, আর আমি তার জন্য যথেষ্ট অর্থ খরচ করতে প্রস্তুত। এরপরেই মার্ক পকেট থেকে 50টা 20 পাউন্ডের নোটের একটা নতুন বান্ডিল বের করে টেবিলের ওপর রাখলেন।
হিউজ সেদিকে তাকিয়েছিলেন। চোখ দুটো আগের মতোই নিষ্পৃহ। মার্ক সেই বান্ডিলটা দুভাগে ভাগ করলেন। একটা ভাগ তিনি ঠেলে দিলেন হিউজের দিকে, আর একটা ভাগ নিজের পকেটে রেখে দিলেন। চেষ্টা করার জন্য আপাতত এই 500 পাউন্ড, বাকিটা কাজটা হলে দেব। প্রথমে আমাকে নামটা জানাতে হবে, তারপর কাজে নামতে হবে। চিন্তার কোনো কারণ নেই, ব্যাপারটা এমন কিছু জটিল নয়, কারণ আমার টার্গেট কোনো বিখ্যাত ব্যক্তি নন, একজন অতি সাধারণ ব্যক্তি। হিউজের সামনে এই মুহূর্তে 500 পাউন্ডের নোটের বান্ডিল পড়েছিল। সেদিকে একবার তিনি তাকালেন, কিন্তু নেওয়ার কোনো উদ্যোগ দেখালেন না। আমি একজন লোককে সম্ভবত জানি যে আমার সঙ্গে বেশ কয়েক বছর আগে কাজ করত। এখন অবশ্য জানি না সে এখনো এসব কাজ করে কিনা, তবে আমি তাকে খুঁজে বের করব। আপনি তাকে ফোন করতে পারেন? আহা, আমি কোনো ইন্টারন্যাশনাল ফোনের লাইন পছন্দ করি না। ওখানে অনেক রিস্ক থাকে, স্পেশালি আজকের দিনে ইউরোপের অনেক কল ট্যাপ হয়। আমি নিজেই গিয়ে ওর সঙ্গে দেখা করব, এতে আরও সদুয়েক খরচ বাড়বে, কিন্তু রিস্ক ফ্রি। ঠিক আছে, আমি দিতে রাজি আছি। যেদিন নামটা জানতে পারবো তুমি সেদিন ওটা পেয়ে যাবে। আমি কেমন করে জানবো যে আপনি আমার সাথে প্রতারণা করবেন না? চিন্তা নেই, আমি প্রতারণা করব না। আমি জানি প্রতারণা করলে তুমি আমাকে ছেড়ে দেবে না, আর আমিও চাই না মাত্র $700 জন্য এমন কিছু হোক। তা না হয় বুঝলাম, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি আপনাকে ঠকাবো না? আমার তো মনে হয় না, কিন্তু আমি যদি সেরকম কিছু জানতে পারি, আমার 2টো কন্ট্রাক্ট করার ক্ষমতাও আছে। আমি চাই না আমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করুক। বুঝতেই পারছো আমার নীতিবোধ। প্রায় 10 সেকেন্ড দুজনে দুজনের দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। মার্কের মনে হলো তিনি হয়তো একটু বেশি বলে ফেলেছেন। হিউজ ওনার দিকে তাকিয়ে মৃদু একবার হাসলেন। এবারের হাসিটা দেখে বোঝা গেল কাজটা করতে তিনি সম্মত হয়েছেন। তিনি টেবিলের ওপর থেকে নোটের বান্ডেলটা তুলে নিলেন। ঠিক আছে, আপনি আপনার নাম পেয়ে যাবেন। আমাদের একটা দেখা করার জায়গাও ঠিক করা দরকার, সেটা আমি করে রাখবো। সেখানেই আপনার নাম জানার পর পরের কাজের চুক্তি হবে, আর আপনি আমাকে মেইলে বাকি অর্ধেক টাকাটা পাঠিয়ে দেবেন। এছাড়া খরচের জন্য আরও 200 পাউন্ড আলকোট পোস্ট অফিসে হারগ্রিভসের নামে পাঠাবেন। সাধারণ ডাকে পাঠাবেন, রেজিস্ট্রি ডাকে পাঠাবেন না। আর খামটা যেন ভালোভাবে সিল করা থাকে। যদি বিপদের আশঙ্কা দেখা যায় তাহলে আমার লোকই আপনাকে সাবধান করে দেবে। ঠিক আছে? আমি নামটা কবে জানতে পারবো? 1 সপ্তাহের মধ্যে। কিন্তু আপনার সঙ্গে আমি যোগাযোগ করব কিভাবে? আমি তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। অলরাইট, আমাকে যে বারে দেখেছিলেন ওই বারেই আমি থাকব। ঠিক রাত 10টা নাগাদ ফোন করবেন। ঠিক 1 সপ্তাহ পরে মার্ক রাত্রি 10টার সময় ওই বারে ফোন করলেন। একজন ওয়েটার প্রথমে ফোনটা ধরল। তার কিছুক্ষণের মধ্যেই ও প্রান্ত থেকে হিউজের কণ্ঠস্বর শোনা গেল। প্যারিসে রু মাউলিন বলে একটা ক্যাফে আছে, সেখানে আপনি যেমন লোক চাইছেন তেমন একজনকে পাওয়া যাবে। আগামী সোমবার ঠিক দুপুরবেলা আপনি ওখানে থাকবেন। লোকটা আপনাকে চিনে নেবে। আপনার হাতে যেন সেদিনের ফিগারও কাগজটা থাকে। কাগজের প্রথম পাতাটা সামনের দিকে রাখবেন। আর হ্যাঁ, সে আপনাকে জনসন বলেই জানবে। এরপর আপনার উপরই সবকিছু নির্ভর করছে। আগামী সোমবার যদি না যেতে পারেন, মঙ্গলবার কিংবা বুধবার ওই একই সময়ে যাবেন। কিন্তু তারপর ওকে আর ওখানে পাবেন না। টাকা পয়সার ব্যাপারে ওর সঙ্গে সেদিনই আপনি কথা বলে নেবেন। কত লাগবে? আমার ধারণা 5000 পাউন্ড মতো। এতে নির্বিঘ্নেই কাজটা হবে। আমি কি করে বুঝবো যে ওরা আমার টাকা ছিনতাই করবে না? না, সেরকম কোনো সম্ভাবনা নেই, কারণ ওদের জানা সম্ভব নয় যে আপনার সাথে আপনার কোনো বডিগার্ড আছে কিনা। ফোনের লাইনটা কেটে গেল। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন মার্ক। নির্দিষ্ট দিনে অর্থাৎ সোমবার ঠিক 12টা 15 প্যারিসের রু মাউলিন ক্যাফেতে বসে
ফিগারো কাগজের শেষ পৃষ্ঠাটা পড়ছিলেন মার্ক। দেওয়ালের একেবারে ধারের একটা চেয়ারে বসেছিলেন। হঠাৎ তার সামনের চেয়ারে একজন এসে বসল। মিস্টার জনসন? গত 1 ঘন্টায় বারে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একে অনেকবার দেখেছিলেন তিনি। কাগজটা মুড়ে পাশে সরিয়ে রাখলেন মার্ক। লম্বাটে রোগা গোছের চেহারা লোকটার, মাথার চুলগুলো ও চোখ চোড়া কালচে ধরনের, চোয়ালটা খানিকটা হ্যারিকেনের মতো। 30 মিনিট ধরে ওনারা কথা বললেন। মার্ক শুধু ওর নামটাই জানতে পারলেন, ক্যালভি। যে শহরে লোকটা জন্মেছিল সেই নামেই এই নামকরণ। এরপর মিনিট 20 বাদে মার্ক 2টো ফটো বের করে লোকটার হাতে দিলেন। একটা ছবি দেখল লোকটা। মুখটা ভালোই দেখা যাচ্ছে। পেছন দিকে টাইপরাইটারে লেখা আছে মেজর আর্চি সামার্স, ভিলা সান ক্রিসপিন, প্লাজা ক্যালডেরা, ওন্ডারা, অ্যালিকান্তে। অন্য ছবিটা সাদা রং করা একটা ছোট ভিলার ছবি। সামনের দিকে হলুদ রঙের একটা শাটার লাগানো। ক্যালভি মৃদু মাথা নাড়ল। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এর পরের 10 মিনিট ওদের মধ্যে আর্থিক দেনা পাওনা সম্পর্কে কথা হলো। সব শেষে মার্ক ওকে 500 পাউন্ডের নোটের 5টা বান্ডিল দিলেন। ওগুলো নিয়ে যথাস্থানে রেখে লোকটা বোঝাতে লাগলো বিদেশি কাজকারবারের ব্যাপারে খরচ কত বেশি। এছাড়া স্প্যানিশ পুলিশেরাও টুরিস্টের ব্যাপারে বড় বাজে ব্যবহার করে। কথা মোটামুটি শেষ হয়ে এসেছিল। মার্ক এবার ওঠার উদ্যোগ করলেন। যাওয়ার আগে জিজ্ঞেস করলেন, কতদিন লাগবে? 1-2 সপ্তাহ অথবা 3ও লাগতে পারে। আমি শুধু কাজটা শেষ হওয়ার ব্যাপারটা জানতে চাই, বুঝেছ? হ্যাঁ, আপনার সাথে শুধু কিভাবে যোগাযোগ করবো সেটা বলে দিন। মার্ক পকেট থেকে একটা কাগজ আর পেন্সিল বের করলেন। তারপর একটা নাম্বার লিখে ওর হাতে দিলেন। 1 থেকে 3 সপ্তাহ সময় রইল। তারপর তুমি আমাকে সকাল ঠিক 7:30 থেকে 8টার মধ্যে লন্ডনে এই নাম্বারে ফোন করবে। নাম্বারটা ট্র্যাক করার কোনো রকম চেষ্টা করো না, আর কাজটা যেন সফল হয়। আমি ব্যর্থ হব না, কারণ আমার বাকি পাওনাটার প্রয়োজন। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, আমি আমার ব্যাপারে যদি কোনো রকম কোনো কিছু জানতে পারি তাহলে পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। আমি আমার কোনো সূত্র রাখতে চাই না। আপনার খ্যাতি নিয়ে আপনি ভাবছেন মিস্টার জনসন, কিন্তু আমাকে আমার জীবন বাজি রাখতে হবে। তেমন কিছু না হলে অন্তত 30টা বছর জেলের ঘানি টানতে হবে। চিন্তার কিছু নেই। দেয়ার উইল বি নো ট্রেস, নো কামব্যাকস। মার্ক চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ক্যালভি ক্যাফে ছেড়ে বেরিয়ে গেল। খুব সতর্ক হয়ে দেখে নিল কেউ তাকে অনুসরণ করছে কিনা। তারপর ঘন্টা 2 মতো সিটি সেন্টারে অন্য একটা ক্যাফেতে বসে সময় কাটালো সে। ওর মাথায় এখন শুধু একটাই জিনিস ঘুরপাক খাচ্ছে, কাজটা ও করবে কি করে। চুক্তি অনুযায়ী ও কাজটা নিল বটে, কিন্তু বেশ কিছু সমস্যা আছে। একটা অচেনা নির্দোষ লোককে সোজাসুজি স্বীকার করতে হবে। এখন স্পেনে রিভলভার নিয়ে নিরাপদে প্রবেশ করাটাই আসল সমস্যা। এটাকে নিয়ে ও প্যারিস থেকে বার্সেলোনা পর্যন্ত ট্রেনে যেতে পারে, তারপর অবশ্য কাস্টমস চেকিংয়ের ভয় আছে। ও যদি কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে ফরাসি পুলিশের বদলে স্প্যানিশ পুলিশের হাতেই পড়বে। প্রফেশনাল শুটারদের ব্যাপারে ওদের হাবভাব আবার একটু পুরনো ধাঁচের। প্লেনের ব্যাপারটা তো চিন্তাই করা যায় না। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের দৌলতে ওরলি এয়ারপোর্টে প্রায় প্রতি মিনিটেই আগ্নেয়াস্ত্রের ব্যাপারে চেকিং হচ্ছে। স্পেনের সঙ্গে ওর পুরনো কাজের সূত্রে যোগাযোগ অবশ্য এখনো আছে। অ্যালিকান্তে আর ভ্যালেন্সিয়ার মাঝামাঝি সমুদ্র উপকূলের আশেপাশে রয়েছে এরকম লোকের সন্ধানও পাওয়া যেতে পারে, কিন্তু সমস্ত ব্যাপারটাই ও এড়িয়ে যেতে চাইল, কারণ অন্য কোনো লোকের মাধ্যমে কাজটা নাও হতে পারে। তাতে জানাজানি হওয়ার সম্ভাবনা আরও বেশি। ক্যালভি উঠে পড়ল, কাউন্টারে বিলটা মিটিয়ে দিয়ে বেরিয়ে এলো। এখন কিছু কেনাকাটার প্রয়োজন।
বেরিয়েই প্রথমে স্প্যানিশ ট্যুরিস্ট অফিসে আধ ঘন্টা মতো কাটালো সে। তার পরের 10 মিনিট কাটালো আইবেরিয়া এয়ারলাইন্সের অফিসে, ওখান থেকে একটা বইয়ের দোকানে। তারপর সেখান থেকে রু দ্য রিভোলিতে একটা স্টেশনারি দোকানে গিয়ে নিজের শপিং শেষ করলো। সব শেষে নিজের ফ্ল্যাটে ফিরে এলো সে। ওই দিন সন্ধেবেলাতেই মেট্রোপল হোটেলে ফোন করলো ক্যালভি। ভ্যালেন্সিয়াতে ওটাই সবচেয়ে ভালো হোটেল। প্রায় 15 দিন পর একটা রাতের জন্য 2 সিঙ্গল রুম বুক করলো। পাসপোর্টে যেহেতু ক্যালভি নামটা রয়েছে, ওকে সেই নামটাই বলতে হলো। ওই নামেই হোটেলের ঘর বুক করলো সে। এছাড়াও প্যারিস থেকে ভ্যালেন্সিয়ার রিটার্ন একটা এয়ার টিকিটও কাটল। নির্দিষ্ট হোটেলে ওই সন্ধেবেলায় গিয়ে পৌঁছবে। ঠিক পরের দিন সন্ধেবেলা আবার ফিরে আসবে প্যারিসে। ভ্যালেন্সিয়া থেকে যখন টেলিফোন এলো, ক্যালভি তখন ইতিমধ্যেই হোটেল কনফার্মেশনের জন্য চিঠি পাঠিয়ে দিয়েছে। খুবই টু দ্য পয়েন্ট লেখা। সেখানে 2 বুকিংয়ের ব্যাপারে কনফার্ম করা ছিল এবং বুকিংগুলো ছিল ক্যালভির নামেই। সে ভ্যালেন্সিয়াতে পৌঁছানো মাত্র ক্রমাগত ভ্রমণ করে যাবে। স্পেনের ইতিহাস সম্পর্কিত একটা বই অর্ডার করেছে। সেখানে পৌঁছলে ওই বইটা যেন তাকে পৌঁছে দেওয়া হয়। ক্যালভি একটা ব্যাপার ভাবল, যখন ওর সেই বইটা হোটেলে নিজের প্রকৃত নামে গিয়ে পৌঁছবে, সেই মুহূর্তে ও আবার যদি গিয়ে বইয়ের খোঁজ করে, তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা। ক্লার্ক সন্দেহ করতে পারে। অবশ্য তখনও পালানোর সময়ও পাবে, কিন্তু যদি ধরা পড়েই যায় তাহলে বললেই হবে যে বন্ধুর জন্য বইটা নেওয়া হয়েছে। হে ব্যাপারে ও কিছুই জানে না। চিঠিটা লেখার পর বাঁ হাতে ও নিজের নাম সই করল। তারপর বন্ধ করে পোস্ট করার জন্য স্ট্যাম্প লাগালো। এরপর বইয়ের কাজটা শুধু বাকি। স্পেনের ইতিহাস সম্পর্কিত একটা বই। সেটাও বিকেলেই কিনে নিল। বেশ দামি বই, আকারেও বেশ মোটা। ভেতরের পাতাগুলোও ভালো, কিছু পাতায় আবার ছবিও রয়েছে। প্রথমেই বইয়ের কভার দুটো উল্টো দিকে মুড়ে একটা ইলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে দিল ক্যালভি। বইয়ের ভেতরে 400 পাতার একটা ব্লকের মতো করে রান্নাঘরের টেবিলের কিনারায় কার্পেন্টারের 2 ক্ল্যাম্প দিয়ে আটকে রেখে দিল। এরপর বিকেলে কেনা একটা ধারালো ছুরি নিয়ে সে বইয়ের ওপর নিজের কারুকাজ আরম্ভ করল। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পরে 1.5 স্কোয়ার ইঞ্চির মতো একটা জায়গায় গর্ত করল সে। সব শেষে গর্তটা 7 ইঞ্চি লম্বা, 6 ইঞ্চি চওড়া আর 3 ইঞ্চি গভীরতায় দাঁড়ালো। এরপর তার ভেতরে মোটা করে আঠা লাগালো। এই আঠা এখন শুকনো হওয়া দরকার। পরপর 2 সিগারেট খেলো ক্যালভি। আঠা শুকিয়ে যাওয়ার পরে বেশ শক্ত হয়ে গিয়েছে। এখন আর বইয়ের 400টা পাতা খোলা মোটেই সম্ভব নয়। এরপরে ও একটা ফোম রাবারের গদিকে ঠিক সাইজ মতো কাটল। সেটাকে ঢুকিয়ে দিল ওই গর্তের মধ্যে। বইয়ের কাটা কাগজগুলো রান্নাঘরের দাঁড়িপাল্লায় ওজন করে দেখল 1.5 পাউন্ডের মতো হয়েছে। এরপর আসল কাজ। ওই ফোমের গর্তের মধ্যে ও একটা 9 মিলিমিটারের অটোমেটিক রিভলভার রাখল। মাস 2 আগে বেলজিয়াম থেকে ওটা কিনেছিল। এর আগেরটা ছিল কোল্ট 38। কাজ শেষ হওয়ার পরে সেটাকে ও ক্যানেলের জলে ফেলে দিয়েছিল। ক্যালভি এদিক থেকে খুবই সতর্ক। 2 বার একই ধরনের রিভলভার ও কখনোই ব্যবহার করে না। এবারে সাইলেন্সারটাকে ঢোকাতে হবে। অটোমেটিক সাইলেন্সার একেবারে নিঃশব্দ হয় না। অটোমেটিক্সে রিভলভারের মতো এর পেছন দিকটা নিখুঁত হয় না। ঠিক যে মুহূর্তে ব্যারেল দিয়ে বুলেটটা বেরোয়, সেই মুহূর্তে অটোমেটিক্সের জ্যাকেট পেছন দিকে সরে আসে, কার্ট্রিজ বেরিয়ে যায়। তখন সেই খালি জায়গাটায় আবার নতুন করে কার্ট্রিজ ঢোকে। এই জন্যই এর নাম অটোমেটিক্স। তবে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে যে মুহূর্তে পেছন দিকটা খুলে যায় ব্যবহৃত শেলটা বেরোনোর জন্য, ঠিক তখনই
ওই খোলা জায়গা দিয়ে বিস্ফোরণের অর্ধেক শব্দ শোনা যায়। এক্ষেত্রে সাইলেন্সারের কাজ শতকরা 50%। ক্যালভি এই জন্যই রিভলভার বেশি পছন্দ করে, তাতে এসব ঝামেলা থাকে না। কিন্তু এই বইয়ের মধ্যে ফ্ল্যাট গান ছাড়া অন্য কিছু ঢোকানো একেবারেই অসম্ভব। এরপর ক্যালভি ব্রাউনিংয়ের অন্য পাশে সাইলেন্সারটা রাখল। এই জায়গাটা 6.5 ইঞ্চি লম্বা। পেশাদার কর্মী হিসেবে ও সব কিছুই জানে। ক্যালভি সেই রাবারের কুশনের ভেতরে পরপর 5টা অংশ রাখল। এর মধ্যে ম্যাগাজিন এবং সাইলেন্সারটাও ছিল। ব্যাপারটা ঠিকভাবে আটকানো যাচ্ছিল না। তখন ও অটোমেটিকের হ্যান্ডেলের সঙ্গে ম্যাগাজিনটাকে আটকে দিল। এতে অনেকটা জায়গা পাওয়া যাবে। বাকি 4টে জিনিস রাখার জন্য সে একটা পেনের নিব আর একটা ছুরি দিয়ে ফোমটা কাটতে লাগলো। সমস্ত কাজটা ঠিকভাবে করতে ওর প্রায় মাঝরাত হয়ে গেল। সব কিছু ঢুকিয়ে তার ওপরে ক্যালভি আবার একটা পাতলা রাবারের আস্তরণ ঢাকা দিল। তারপর ভেতরে আঠা দিয়ে জুড়ে দিল ভালোভাবে। এরপর ঘণ্টাখানেক বইটা মেঝের ওপর রেখে টেবিলটা উল্টে ওর ওপরে চাপিয়ে দিল। শেষ পর্যন্ত বইটা একটা শক্ত ব্লকের মতো দাঁড়ালো। এখন এটাকে খুলতে গেলে একটা ছুরির প্রয়োজন। সব শেষে ও বইটাকে আবার ওজন করল। আসল ওজনের চেয়ে খুব সামান্যই বেশি হয়েছে, অসুবিধের কিছুই নেই। এরপর একটা শক্ত পলিথিনের খামের ভেতরে সেই স্পেনের ইতিহাসের বইকে সে ঢুকিয়ে দিল। বিভিন্ন বড় প্রকাশকের বইকে ধুলো ময়লা কিংবা অন্যভাবে নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য এই ধরনের পলিথিনের খাম ব্যবহার করা হয়। ভালোভাবেই আটকে গেল বইটা। তারপর খোলা মুখটা একটা সুইচ নাইফ দিয়ে ভালোভাবে আটকে গ্যাস স্টোভের ওপর রেখে দিল। এবারে সেটা বেশ ভালোভাবে আটকে যাবে। সে মনে মনে ভাবল, খামটা কি কেউ খুলে দেখতে পারে? যদি কেউ এটাকে খুলে তাহলে স্বচ্ছ পলিথিনের ওপর দিয়ে একটা সাধারণ বই দেখে নিশ্চয়ই আবার বন্ধ করে দেবে। এই পার্সেলের ওপরে সন্দেহ করার মতো কোনো কারণই থাকতে পারে না। এরপর সে বইটা আরও একটা বড় খামের মধ্যে রাখল। এই ধরনের খামেই বই পাঠানো হয়ে থাকে। মুখটা আটকানো হলো একটা সাধারণ ধরনের ক্লিপ দিয়ে, যার মেটাল তারটা মুড়ে খুবই সহজে খোলা যাবে। তারপর সেই খামের বাঁ পাশে একটা নামকরা বইয়ের দোকানের লেবেল এঁটে দিল এবং তার নিজের নাম আর ঠিকানাটা খামের ওপরে প্রিন্ট করে দিল। মিস্টার অ্যালফ্রেড ক্যালভি, হোটেল মেট্রোপল, ভ্যালেন্সিয়া, স্পেন। তারপর ও খামের ওপরে সেই প্রিন্টার দিয়েই প্রয়োজনীয় স্ট্যাম্প লাগালো। তারপর একটা প্যাকেটে বন্ধ করে দিল, যার ওপরে লেখা ছিল লিব্রন্স ইমপ্রেসোস লিভরেস। পরদিন সকালবেলা ও এয়ার মেলে একটা চিঠি পাঠালো, আর প্যাকেটটা পাঠালো ডাকে। এটা ট্রেনে যাবে, অন্তত দিন 10 দেরি তো হবেই। কাস্টমসের শেডের সামনে ওদের লাগেজগুলো অপেক্ষা করছিল। ক্যালভির হাতে ছিল একটা মাঝারি আকারের সুটকেস, অনেকটা ওই হাত ব্যাগের মতোই। ওটা ভালোভাবে পরীক্ষা করার জন্য খোলা হয়েছে। কিছুক্ষণ পর ব্যাগটা নিয়ে ও এয়ারপোর্ট বিল্ডিংয়ের বাইরে খোলা বাতাসে বেরিয়ে এলো। এয়ারপোর্টের কার পার্কের দিকে সে তাকিয়ে দেখল এই বিরাট জায়গায় বড় বড় গাছপালা লাগানো রয়েছে। সেটা দেখে ওর বেশ ভালো লাগলো। সেই গাছপালার নিচে বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়েছিল যাত্রীর অপেক্ষায়। ও পরের দিন সকালেই ফেরার সিদ্ধান্ত নিয়েছে, তাই সেখানে গিয়ে একটা গাড়ি বুক করলো। তারপর একটা ট্যাক্সিতে উঠে হোটেলে চলে গেল। হোটেলের ক্লার্কটা সাহায্য করার জন্য খুবই উৎসাহী। ক্যালভি গিয়ে নিজের পরিচয় দিয়ে পাসপোর্টটা দেখালো। রিসেপশনিস্ট আগের বুকিং দেখে মিস্টার এম ক্যালভির লেখা কনফার্মেশন লেটারটা পড়ল এবং পেছনের অফিস থেকে
একটা বইয়ের প্যাকেট নিয়ে এলো। ক্যালভি বলল, দুর্ভাগ্যবশত আমার বন্ধু ক্যালভি আসতে পারবে না, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, দুটো ঘরের বিলই আমি যাবার সময় মিটিয়ে দেব। এই বলে সেই রিসেপশনিস্টকে একটা চিঠিও দিল, যাতে লেখা ছিল ওর বন্ধু ক্যালভি ওকে ওর প্যাকেটটা নেওয়ার জন্য বলেছে। ক্লার্ক ভদ্রলোক একবার দেখল চিঠিটা, তারপর দুটো রুমেরই বিল পেমেন্ট করার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে প্যাকেটটা দিয়ে দিল। তার রুমের ভেতরে ক্যালভি বইয়ের খামটা চেক করল। সে বুঝতে পারল সেটা খোলা হয়েছিল। পরীক্ষা করার জন্য মেটাল তারগুলো খুলে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। সেই মেটাল তারগুলোর একটা জায়গায় একটা আঠার ফোঁটা সে চিটিয়ে রেখেছিল, যেটা বর্তমানে নেই। কিন্তু পলিথিনের ভেতরের বইটা এখনও অক্ষত অবস্থাতেই আছে, কারণ ওই পলিথিনটা ছিঁড়ে না ফেললে বইটা বের করা সম্ভব ছিল না। সে একটা ছুরি বের করে বইটা কাটল। ভেতর থেকে বেরিয়ে এলো ওর কাঙ্ক্ষিত বস্তু। সবকিছু ঠিকঠাক আছে কিনা একবার পরখ করে দেখল সে। তারপর বিভিন্ন অংশগুলো জুড়ে দিতেই একটা রিভলভার ওর হাতে চকচক করতে লাগলো। গুলি বেরোনোর সময় শব্দ কমাতে সে কিছুটা বারুদ কমিয়ে দিল। তবু তাতে সামান্য শব্দ হবে, তা হোক, কিন্তু 10 ফুট দূর থেকে কারো খুলি উড়িয়ে দিতে বুলেটটা লক্ষ্যভ্রষ্ট হবে না। এবং আজ পর্যন্ত ক্যালভি 10 ফুটের বেশি দূর থেকে কাউকে শ্যুট করেনি। এবার ওয়ার্ড্রোবের ভেতরে রিভলভারটাকে রেখে চাবি দিয়ে দিল সে। চাবিটা নিজের পকেটে রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট খেতে আরম্ভ করল। হোটেলের বাইরেটা দেখতে দেখতে ও দিনটা কিভাবে কাটাবে সে কথাই ভাবতে লাগল। ঠিক 9টা নাগাদ সে নিচে নেমে এলো। পরনে এখনো কালচে ধূসর রঙের স্যুটটাই পরে রয়েছে, যেটা প্যারিসের একটা নামী টেলরের কাছে তৈরি করা। এই হোটেল আর পরিবেশের সঙ্গে সেটা বেশ ভালোই মানিয়েছে। রাতের ডিনারটা বাইরে খেয়ে যখন ও ঘুমানোর উদ্যোগ নিল, তখন মাঝরাত। হোটেল ক্লার্কের কাছ থেকে আগেই জেনে নিয়েছিল যে ম্যাড্রিডের একটা প্লেন সকাল 8টায় ছাড়বে এবং 6টার সময় যেন তাকে ডেকে দেওয়া হয়। পরের দিন ঠিক সকাল 7টা নাগাদ ও প্রস্তুত হয়ে হোটেল থেকে বেরিয়ে এলো এবং এয়ারপোর্টে যাওয়ার জন্য একটা ট্যাক্সি নিল। গেটের সামনে দাঁড়িয়ে দেখল ডজনখানেক গাড়ি তখনও দাঁড়িয়ে আছে এবং ও ভালো করে গাড়ির নাম্বার আর ড্রাইভারের হাবভাব একবার দেখে নিল। 7টা গাড়িতে ড্রাইভার ছাড়া কোনো যাত্রী ছিল না। প্রত্যেকের পরনেই বিজনেস স্যুট। সে এয়ারপোর্ট বিল্ডিংয়ের বারান্দা থেকে দেখল ম্যাড্রিডের প্লেন ধরার জন্য কিছু প্যাসেঞ্জার আসছে, যার মধ্যে 4 জন গাড়ির ড্রাইভার। সঙ্গে সঙ্গে ও নিজের হাতে ধরা খামের পেছনটা দেখল। তাতে সে দেখতে পেল তার হাতে সিমকা, মার্সিডিজ জ্যাগুয়ার আর একটা ছোট আকারের স্প্যানিশ শিয়েট, অনেকটা স্থানীয় ফিয়াট 600-এর মতো। প্লেন টেক অফ করার পর ক্যালভি জেন্টস ওয়াশরুমে গিয়ে ঢুকল। সেখানে ও পোশাক পাল্টে ক্রিম রঙের একটা জিন্স পরল, তার সঙ্গে হালকা নীল একটা স্পোর্টস শার্ট আর ওপরে একটা গাঢ় নীল রঙের উইন্ড ব্রেকার। এবারে রিভলভারটাকে একটা তোয়ালেতে জড়িয়ে নিল সে। তারপর সেটাকে একটা এয়ারলাইন ব্যাগের মধ্যে পুরে নিল। সুটকেসটাও একবার দেখে নিল প্যারিসের সন্ধেবেলা বুকিংয়ের টিকিটটা ঠিক আছে কিনা। তারপর আবার কার পার্কিংয়ের দিকে এগিয়ে গেল। সে সিয়েট গাড়িটাই বাছাই করল। সেটা স্পেনের মধ্যে খুবই কমন গাড়ি। দরজাগুলো এতই আলগা যে যে কোনো চোর অনায়াসেই ঢুকে পড়তে পারে। যখন ও অপেক্ষা করছিল তখন দুজনকে ও গাড়ি নিয়ে পার্কিংয়ে আসতে দেখল। যখন ওরা দুজন চলে গেল তখন ও গাড়ি থেকে একটা ছোট্ট লাল রঙের বিটল বের করল। জামার হাতা থেকে একটা লোহার পাইপ বের করে সেটা দরজার হাতলের সঙ্গে লাগালো। তারপর নিচের দিকে হালকা একটু চাপ দিল। দরজাটা খানিকটা ফাঁক হয়ে গেল। ভেতর থেকে এরপর হুডটাও খুলল ও।
তারপর গাড়ির পজিটিভ ব্যাটারির টার্মিনাল থেকে স্টার্টার মোটর পর্যন্ত একটা ওয়্যার জাম্পার আটকে দিল। শেষে স্টিয়ারিংয়ের নিচে একটা বোতামে চাপ দিতেই গাড়িটা চলতে আরম্ভ করল। পার্কিং থেকে সোজা বেরিয়ে সে চলে গেল ভ্যালেন্সিয়ার দিকে এবং সেখান থেকে হাইওয়ে N332 ধরে অ্যালিকান্তের দিকে গাড়ি ছুটিয়ে দিল। ভ্যালেন্সিয়া থেকে ওন্ডারা গান্দিয়া আর অলিভার ভেতর দিয়ে 92 কিলোমিটার বা 55 মাইল খুব স্বাভাবিকভাবেই চালাচ্ছিল ক্যালভি। ঘন্টা দুয়েকের মতো সময় লাগল। সকালের সূর্যালোকে সমস্ত উপকূলটা যেন ঝলমল করে উঠেছিল। দীর্ঘ ফিতের মতো সোনালি রঙের বালির ওপর পড়ে থাকা বাদামি দেহগুলোকে এক একটা বিন্দুর মতো দেখাচ্ছিল। তবে তাপমাত্রা ক্রমশই যেন বাড়ছিল। হাওয়া একটুও নেই। সমস্ত সমুদ্র উপকূল জুড়ে এক ধরনের অস্পষ্ট কুয়াশা ছেয়ে রয়েছে। এখান থেকে প্লায়া কালডেরা জায়গাটা কোথায় জিজ্ঞেস করতে অনেকেই বলে দিল। শহর থেকে জায়গাটা মাইল দুয়েক দূরে। সারি সারি এলোমেলোভাবে ছড়িয়ে থাকা ভিলার ভেতর দিয়ে ওর গাড়িটা এগিয়ে যাচ্ছিল তীব্র বেগে। এই বাড়িগুলোতে বেশিরভাগই দেশত্যাগী মানুষদের বাস। দুপুরের আগেই ও বিচের মধ্যে কাউকে জিজ্ঞেস করে ভিলাটা খুঁজে নেওয়ার চেষ্টা করল। একটা বাজার কিছুক্ষণ আগে হঠাৎই ওর চোখে পড়ল হলুদ রঙের কিছু শাটার দেওয়া সাদা রঙের টেরাকোটা দেওয়ালওয়ালা বাড়ি। সামনের গেটের পিলারের মধ্যে টাইলস দিয়ে বাঁধানো নামটা দেখল। তারপর ওখান থেকে অন্তত 200 গজ দূরে গাড়িটা পার্ক করল সে। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করল। ওর ব্যাগটা কাঁধে এমনভাবে ঝুলিয়েছিল যেন কোনো টুরিস্ট সমুদ্রের দিকে বেড়াতে যাচ্ছে। ভিলার পেছন দিকের প্রবেশপথের দিকে সে এগোতে লাগল। এটাই সহজ হবে। যে মাটির রাস্তার উপরে ভিলাটা দাঁড়িয়ে আছে সেখানে একটা ছোট্ট আকারের ফুটপাত পেরিয়ে অনেকগুলো বাড়ির ঠিক পেছনেই কমলা লেবুর বাগানের দিকে চলে গেছে। গাছের ছায়ায় দাঁড়িয়ে ভিলাটার ওপর ও নজর রাখল। একটা ছোট বেড়া কমলা লেবুর বাগানটাকে অন্য অংশের সঙ্গে আলাদা করে রেখেছে। ভিলার পেছন দিকেও হলুদ রঙের শাটার লাগানো। অবশেষে মানুষটার দিকে নজর গেল ওর। অলস গতিতে হাতে একটা জলের পাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পেছন দিকের বাগান থেকে একতলার ঘর জুড়ে সারি সারি ফরাসি ধাঁচের জানালা লাগানো। সব জানালাগুলোই খোলা, প্রচণ্ড গরমের মধ্যে হাওয়া চলাচল করার জন্য। ক্যালভি হাত ঘড়িটা একবার দেখল। লাঞ্চের সময় হয়ে গেছে। এবার ও ভিলা ছেড়ে ওন্ডারার দিকে গাড়ি নিয়ে এলো। একটা বারে 3টে পর্যন্ত বসে সময় কাটালো ক্যালভি। বাগদা চিংড়ি ভাজা আর 2 গ্লাস আঞ্চলিক হোয়াইট ওয়াইন খাওয়ার পরে দাম মিটিয়ে বেরিয়ে এলো। গাড়ি চালিয়ে প্লায়ার দিকে ফিরতে লাগলো সে। ঠিক তখনই কালো মেঘে ঢেকে গেল আকাশটা। দূরে সমুদ্র অন্ধকার হয়ে এলো। এখনই বৃষ্টি আসবে। অস্পষ্ট একটা বাজ পড়ার শব্দও যেন শুনল কোথায়। এই জুলাই মাসের মাঝামাঝি এখানে এইরকম ধরনের আবহাওয়া খুবই অস্বাভাবিক। কমলালেবুর গাছগুলোর সামনের রাস্তার উপরে সে নিজের গাড়িটা পার্ক করল। কোমরের বেল্টের মধ্যে সেই সাইলেন্সার লাগানো রিভলভারটা গুঁজে নিল সে। উইন্ড ব্রেকারটাকে গলা পর্যন্ত বন্ধ করে দিল চেন টেনে। তারপর গাছগুলোর দিকে ধীর পায়ে এগিয়ে গেল। জায়গাটা একেবারে নিশ্চুপ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ও গাছের ভেতর থেকে বেরিয়ে এসে বাগানের ওই নিচু বেড়ার দিকে এগিয়ে গেল। এই গরমে দুপুরবেলা সবাই ঘুমোচ্ছে। ও যখন সেই ফরাসি ধাঁচের জানালার কাছে গিয়ে পৌঁছল
তখন অঝোরে বৃষ্টি নেমেছে। মনে মনে বেশ খুশি হলো ক্যালভি। কাজটা নিঃশব্দে করা যাবে, কেউ শুনতে পাবে না। সন্তর্পণে ও ভেলার ভেতরে ঢুকল। বসার ঘরের বাঁ পাশের ঘরটা থেকে টাইপরাইটারের শব্দ শোনা যাচ্ছে। খুব সতর্কভাবে ক্যালভি রিভলভারটা বের করে লাউঞ্জের ঠিক মাঝখানে দাঁড়ালো। তারপর সেফটি ক্যাচটা সরিয়ে দিল। ধীরে ধীরে এগিয়ে চলল সামনের পড়ার ঘরের খোলা দরজাটার দিকে। মেজর আর্চি সামার্স ব্যাপারটা কিছুই বুঝতে পারলেন না। তিনি শুধু দেখলেন দরজার সামনে একজন অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। তিনি কিছু একটা জিজ্ঞেস করার জন্য উঠতে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে ক্যালভি তার কাজ সেরে ফেলেছে। বাইরে সজোরে বৃষ্টি হচ্ছিল। পলকের মধ্যে দুটো মৃদু শব্দ শোনা গেল। পরপর দুটো বুলেট আর্চি সামার্সের বুকের ভেতর গিয়ে প্রবেশ করল। তৃতীয়টা একটু সামনে থেকে তার মাথা ভেদ করে ঢুকে গেল। কিন্তু এই ব্যথা অনুভব করার চেতনা তখন আর তার ছিল না। ক্যালভি এগিয়ে গিয়ে সামান্য নিচু হয়ে আর্চির কবজির নাড়িটা পরীক্ষা করল। সাবধানে মুখটা একবার তুলল। তারপর বসার ঘরের দিকে ঘুরে দাঁড়ালো। পরদিন সন্ধেবেলা রুম আয়োলিন বারে দুজনে মুখোমুখি বসেছিল। একজন খুনি, অপরজন তার মক্কেল। ক্যালভি ভ্যালেন্সিয়া থেকে ফিরেছিল সেদিনই মাঝরাতে। তারপর ভোরবেলা ফোনে খবরটা জানিয়েছিল ওনাকে। মার্ক শোনা মাত্রই রওনা হয়েছিলেন। টেবিলে বসে $5,000 বাকি অর্ধেক অংশ যখন তিনি ক্যালভির হাতে তুলে দিচ্ছিলেন, তখন ওনার হাতটা সামান্য কাঁপছিল। চোখে মুখে রীতিমতো নার্ভাসনেসের ছাপ স্পষ্ট। ওর প্রাপ্য ওর হাতে দেওয়ার সময় আবার জিজ্ঞেস করলেন, কোনো অসুবিধা হয়নি তো? ক্যালভি মৃদু মাথা নেড়ে বলল, না, খুব সহজেই কাজটা মিটেছে। আপনার মেজর খতম। 3টে বুলেট খরচ হয়েছে ওর পেছনে, 2টো বুকে আর একটা মাথায়। কেউ তোমাকে দেখতে পায়নি তো? কোনো সাক্ষী নেই? না। কথাটা বলে ক্যালভি উঠে দাঁড়ালো। ডলারের নোটগুলো বুক পকেটে ঢুকিয়ে রাখলো সাবধানে। তারপর বলল, শেষের দিকে অবশ্য বিপদে পড়েছিলাম। খুব জোর বৃষ্টি হচ্ছিল। মেজরের নাড়িটা যখন দেখছিলাম ঠিক তখনই একজন আমাকে দেখতে পায়। কে? একজন মহিলা, লম্বা, কালো চুল। হ্যাঁ, দেখতে খুবই সুন্দরী। ও গড! ক্যালভি দেখতে পেল ওর মক্কেলের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। দু চোখে ভয়ের ছাপ। ক্যালভি সামান্য এগিয়ে মার্কের কাঁধে হাত রাখল, বলল, ভয় নেই, ওদের কেউ আর ফিরে আসবে না। আমি ওই মহিলাকেও শেষ করে দিয়েছি। এতক্ষণ আপনি শুনছিলেন ফ্রেডরিক ফোরসাইথের গল্প নো কামব্যাকস, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. মার্ক স্যান্ডারসনের ভূমিকায় অভিক, অ্যাঞ্জেলা সামার্সের চরিত্রে রীতি, ক্যালভির ভূমিকায় দীপক, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সায়ন, অনুবাদ এবং নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।